ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ের পরীক্ষা। তো তোমাদের কালকে পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে, 40-এর মধ্যে কত পারছো সেটা অবশ্যই জানাবে, কারণ আগের ভিডিওগুলিতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে 40-এর মধ্যে কারো 38 হচ্ছে, কারো 35 হচ্ছে বা কারো 30 হচ্ছে। তো অবশ্যই তোমরা জানাবে এই যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে সেগুলো সংসদের নির্দেশিকা মেনে প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা হয়েছে। তো আমরা আজকে আলোচনা করছি 5 নম্বর সেট নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো উত্তর সহ আলোচনা করব, একটু মন দিয়ে মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও। সোহাই হরি চাটুর্যে যখন স্ত্রীর কাছে বাটি বা ঘটি চাইলেন, তখন তার স্ত্রী কি করেছিল? বলো, চারটে অপশনের মধ্যে কি হবে? সোহাই হরি চাটুর্যে যখন স্ত্রীর কাছে ঘটি বা বাটি চাইছিলেন, তখন তার স্ত্রী কী করছিল? অপশান নাম্বার ডি, ঝাঁটার কাঠির আগা দিয়ে শিশি থেকে জমাট বাঁধা নারকেল তেল বের করে চুলে দিচ্ছিলেন। ওকে, আশা করি তোমরা এটা পারবে। অপশান নাম্বার 2 নম্বর প্রশ্ন দেখো, কার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং বোর্ডের মডেল কোশ্চেনেও এটা দিয়েছে। দেখো, কার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়, অত্যন্ত খুঁটিয়ে পড়তে হয়। তো অপশান ওয়াইজ দেখো, অপশান এগুলির মধ্যে কোনটা হবে? অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খেন্তির হাতে চুড়িগুলিকে আটকে রাখা যে সেফটি পিন, এই সেফটি পিনের বয়স যদি খুঁজতে হয় তাহলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। মনে রাখবে, সেফটি পিনের বয়স কত? প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগে সেফটি পিন ছিল এটা। 3 নম্বর প্রশ্ন দেখো, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে, কাকে কেন খুড়িমা পাটিসাপটা খেতে দিয়েছিল? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, তোমরা আগে ভেবে নাও, তো আমার সাথে মিলিয়ে নাও। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ খেন্তি খুড়িমার বাড়িতে আসা নতুন জামাইকে দেখতে গিয়েছিল বলে খুড়িমা পাটিসাপটা খেতে দিয়েছিল। ওকে, তাহলে কি বললাম? কাকে না খেন্তিকে। কেন খুড়িমা পাটিসাপটা খেতে দিয়েছিল? না খেন্তি খুড়িমার বাড়িতে আসা নতুন জামাইকে দেখতে গিয়েছিল বলে। চলো নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়তো, কথাটা সোহাই হরিকে বলেছেন কে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ, অর্থাৎ মহিষা চৌকিদার বলেছিল, কর্তাবাবু তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়তো। চলো 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, 5 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল, লজ্জার কারণ কি? বলো, খেন্তির মুখ কেন খেন্তি কেন লজ্জা পেয়েছিল? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ঠান দিদি কোথায় সন্তান জন্ম দেওয়ার ইঙ্গিত থাকায় খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বিবৃতিকে বি এবং কারণকে ক দ্বারা চিহ্নিত করে এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে চলেছে, চিন্তা নেই। তো বিবৃতি কি কারণ কি দেখো কি বলেছে, বিবৃতিতে কি বলেছে? খেন্তির জেঠিমারা তিনুর বাবাকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, খেন্তির বাবাকে করে না, এটা হচ্ছে বিবৃতি। তো কারণ কি? কারণ বলেছে যে খেন্তি ক্ষীর দেওয়া পিঠে চুরি করে খেয়েছিল। আচ্ছা, এটা দুটোই কি ঠিক নাকি দুটোর ব্যাখ্যা আছে, কোনোটা কি যথার্থ? তো এখানে অপশান কি বলেছে দেখো, 4টে অপশানের মধ্যে কোনটা হবে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি, অর্থাৎ বিবৃতিটা ঠিক কিন্তু কারণটা ভুল। বিবৃতি ঠিক কেন বলেছে দেখো, বিবৃতিটা আরেকবার বলি, যে খেন্তির জেঠিমারা তিনুর বাবাকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল কিন্তু খেন্তির বাবাকে করেনি। তো এর কারণ যে এটা যে খেন্তি ক্ষীর দেওয়া পিঠে চুরি করে খেয়েছিল বলে এমনটা কিন্তু নয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো কী বলেছে, এই রকম টাইপের প্রশ্ন আসবে, অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে প্রশ্নটা একবার দেখো। কি বলেছে যে ক্রম অনুযায়ী খেন্তি তার বাবাকে বরজপোতা জঙ্গলে যাওয়ার কথা বলল। অপশান নাম্বার বি বলছে যে চণ্ডীমণ্ডপে কালীময় ঠাকুরের সঙ্গে সোহাই হরি কথোপকথন হয়। একটা লেজঝোলা হলদে পাখি আমরা কাছে রেজাল্ট থেকে এডালে ঘুরে যাচ্ছিল, আর অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি থেকে কাজ করে ফিরছিল। এইরকম প্রশ্ন যদি দেয় করবে কী করে? এর মধ্যে দেখো, তোমাদের পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বই যদি খুব ভালো করে পড়া থাকে তবেই পারবে কোনটা প্রথমে হয়েছিল, তোমাদেরকে বলতে হবে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ বিয়ের ঘটনাটা আগে ঘটেছে। দেখো বিটা, অর্থাৎ চণ্ডীমণ্ডপে কালীময় ঠাকুরের সঙ্গে সোহাই হরি কথোপকথন হয়, প্রথমে এটা হয়েছিল। তারপরে খেন্তি তার বাবাকে বরজপাতা জঙ্গলে যাওয়ার কথা বললো, এটা। তারপর হচ্ছে ডি, অর্থাৎ অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি থেকে কাজ করে ফিরলেন, এবং তারপরে সি, একটা লেজঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল থেকে এডালে যাচ্ছিল। ওকে, বুঝতে পেরেছো? চলো 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মা
মা দাও প্রথম পিঠখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সাঁড়া শব্দের অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ বন্ধা। নেক্সট প্রশ্ন মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, মধুসূদন দত্ত কোন পাশ্চাত্য কবির দ্বারা প্রভাবিত হয়ে সনেট রচনা করেন? কোন পাশ্চাত্য কবির দ্বারা প্রভাবিত হয়েছিল মধুসূদন দত্ত? অপশন নাম্বার 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ পেত্তার্ক। মনে রাখবে পেত্তার্কীয় সনেট। পেত্তার্কের দ্বারা প্রভাবিত হয়ে কবি সনেট লিখেছেন, চতুর্দশপদী কবিতা, 14টি লাইনের কবিতা। ওকে, তো 10 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। মহাপর্বতে বলতে এখানে কবি কাকে বোঝাতে চেয়েছেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আশা করি তোমরা এটা পারতে। চলো 11 নম্বর প্রশ্ন, পরিমলে ফুলকুলো দশদিশ ভরে আলোচ্য কবিতার এই অংশটির তাৎপর্য কী? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিমলে ফুলকুলো দশদিশ ভরে আলোচ্য কবিতার এই অংশটির তাৎপর্য কী? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? এটা দেখো অনেকবার রিপিট হয়েছে, প্রত্যেকটা সেটিই মোটামুটি আছে। তো এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফুলের সৌরভের মতো বিদ্যাসাগর বিদ্যা দিয়ে চারদিক পূর্ণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে। 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 12 থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ নিশা সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশা সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। 13 নম্বর প্রশ্ন, ইহুদি ধর্মের প্রবর্তক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলো ইহুদি ধর্মের প্রবর্তক কে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার বি অর্থাৎ আব্রাহাম। আব্রাহাম কিন্তু ইহুদি গ্রন্থের প্রবর্তক, ইহুদি ধর্মের প্রবর্তক। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের হৃদয়ে কবি নজরুল ইসলাম কিভাবে দেখছেন মানুষের হৃদয়কে? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানুষের হৃদয় হলো বিশ্বের সকল দেবতার মন্দির স্বরূপ। অর্থাৎ মানুষের হৃদয়কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্দির মসজিদের সাথে তুলনা করেছেন। অর্থাৎ সকল কালের জ্ঞান রয়েছে কেতাবে, কেতাবে যেমন আছে মানুষের হৃদয়ে আছে সকল জ্ঞানের, সকল কালের জ্ঞান। তো এটা খুব ভালো করে মনে করে যাবে এবং সাম্যবাদী কবিতাটা খুব ভালো করে মুখস্থ করে যাবে। আচ্ছা, মুখস্থ বলতে লাইনগুলো মুখস্থ করবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, কন্দর শব্দের অর্থ কী? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কন্দর শব্দের অর্থ কী? উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ পর্বত গুহা। কন্দর বলতে বোঝানো হচ্ছে পর্বত গুহা। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক বিকল্পটি। তো এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, চিন্তার কিছু নেই। তো কী করবে, কী করে করবে দেখো, জলবসন্ত, বলো এই জলবসন্তের মধ্যে কোনটা হবে? জলবসন্ত, তারান্তুলা, পঙ্গু আর পেলায়। এখানে আছে দেবদূত পেলায় সন্তান, পেলায় তো দেবদূত পেলায় সন্তান। আচ্ছা দেখছি। তারপর কি বলা হয়েছে যে বিষাদময়ী এক তরুণী মেয়ে, গিরিলঙ্ঘন আর সাধ্যপাল। এই স্তম্ভটা তোমাদেরকে মিলাতে হবে। অপশান দেখো, অপশানটা খুব ভালো করে দেখো, এর মধ্যে কোনটা হবে বলো। তো এটা তোমাদের 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ বিতে কী বলা হয়েছে দেখো, 1 থেকে সি অর্থাৎ জলবসন্ত হবে কি? গিরিলঙ্ঘন। 2 থেকে ডি তারান্তুলা হবে কি? সাধ্যপাল। 3 দাগের এ। আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন? 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে ঠিক করে বলো? অপশন নাম্বার বি। বি যদি হয় তাহলে পঙ্গু, পঙ্গু কোনটা হবে? 3 নম্বরের সাথে হবে তাহলে এ অর্থাৎ পঙ্গু হচ্ছে দেবদূত পেলার সন্তান, এমনটা নয়। আচ্ছা এই কোয়েশ্চেনটা উত্তরে ভুল আছে, তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে তোমাদের 16 নম্বর প্রশ্ন। তো উত্তরে কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কোয়েশ্চেনে একটু ভুল আছে, তোমরা এটাকে ইগনোর করো। অথবা তারান্তুলা তো বিষাদময়ী এক তরুণী মেয়ে তারান্তুলা হয়ে গেছিলো, এটা তো আমরা গল্পে পেয়েছি। আচ্ছা জলবসন্ত এটা তো আর দেখা যায়নি। আর দেবদূত পেলার সন্তান তো জ্বরে ভুগছিল, পঙ্গু তো নয়। এটা একবার তোমরা দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আচ্ছা 17 নম্বর প্রশ্নটা আমরা চলে আসছি। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির উৎস কী? বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির উৎস হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এই শহরে কোনো চোর নেই। 18 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য মিথ্যা নির্ণয় করে প্রথমে কী বলছে দেখো, দেবদূতকে দেখতে আসা লোকেদের সামলাতে গিয়ে পেলায়ো আর এলিসান্ডা ক্লান্তিতে বিরক্ত হয়ে পড়েছিল। এটা অপশন নাম্বার 2 বলছে দেখো, মাকড়সা কন্যাটি জন্ম থেকেই এরূপ চেহারা অধিকারিণী। 3 নম্বর বলছে অতি উৎসাহী লোকজন দেবদূতকে মৃত ভেবে তপ্ত লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। আর 4 নম্বর, দেবদূতের নামে প্রচলিত সবকটি অলৌকিক ঘটনা কারোর জীবনে ঘটেনি। তাহলে এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা? তো অপশান ওয়াইজ দেখো তোমাদের অপশান কি দিয়েছে, 4টে অপশান দিয়েছে।
তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার ডি, অর্থাৎ 1 নম্বর মিথ্যা বলা হয়েছে। যে দেবদূতকে দেখতে আসে লোকেদের সামলাতে গিয়ে পেলাও এলিসান্দার ক্লান্তিতে বিরক্ত হয়ে পড়েছে। অবশ্যই বিরক্ত হয়নি, কারণ তাদের যত লোক তাদেরকে দেখতে আসতো তাদের কিন্তু ঘর ভর্তি টাকা হয়ে যাচ্ছিল, তাই বিরক্ত হয়নি। ক্লান্তি হচ্ছিল, অবশ্যই বিরক্ত হয়নি। আচ্ছা, অপশন নাম্বার 1 তাহলে হলো না, ডি। তারপরে দেখো 2 নম্বরটা মিথ্যা বলেছে। 2 নম্বর মিথ্যা কেন? মাকড়সা কন্যাটি জন্ম থেকে এরূপ চেহারা অধিকারিণী। জন্ম থেকে তো নয়, জন্ম থেকে সে ভালোই ছিল, বাবা মায়ের অবাধ্য হয়ে সে কিন্তু মাকড়সা হয়ে গেছিলো। আচ্ছা, এটা আমরা গল্পে পেয়েছি। 3 নম্বর প্রশ্ন দেখাও। 3 নম্বর প্রশ্ন যদি বলি, 2 নম্বরটাকে সত্য বলেছে, অর্থাৎ অতি উৎসাহী লোকজন দেবদূতকে মৃত ভেবে তপ্ত লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। হ্যাঁ, তপ্ত লোহা দিয়ে ছ্যাঁকা দিতে আমরা দেখেছি, গল্পে আছে। আর 4 নম্বর যেটা বলেছে, 4 নম্বরটা হচ্ছে সত্য। দেবদূতের নামে প্রচলিত সবকটি অলৌকিক ঘটনা কারোর জীবনে ঘটেনি। এটা কিন্তু কারোর জীবনেই ঘটেনি। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, যখন কাঁপন লাগে জিভে, কথাটি তাৎপর্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লাইনটাও তুলে প্রশ্ন আসছে। দেখো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার সি, অর্থাৎ যখন প্রতিবাদের ভাষা উচ্চারিত হয় তখনই কিন্তু কি হয়? কাঁপন লাগে জিভে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো 19-এর পর 20 নম্বর প্রশ্ন দেখো। জেলের গড়ার থেকে কখন কবির লিপিকার স্বর বেরিয়ে আসে? জেলের গড়ার থেকে কখন কবির লিপিকার স্বর বেরিয়ে আসে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বলো? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, যখন শোষণ নিপীড়নের মাত্রা বাড়তে থাকে তখনই জেলের গড়া থেকে কবির লিপিকার স্বর বেরিয়ে আসে। 21 নম্বর প্রশ্ন দেখো, একটি অসমবায়ী গোষ্ঠীভুক্ত ভাষা কোনটি? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ চীনা ভাষা। একটি অসমবায়ী গোষ্ঠীভুক্ত ভাষা হচ্ছে চীনা ভাষা। 22 নম্বর প্রশ্ন দেখো, মিশ্র ভাষা সৃষ্টির মূল কারণ কি? মিশ্র ভাষা সৃষ্টির মূল কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, মনে রাখবে। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ এক দেশের উপর অন্য দেশের উপনিবেশ স্থাপন। এটা হচ্ছে মিশ্র ভাষা সৃষ্টির একটা মূল কারণ। 23 নম্বর প্রশ্ন দেখো, বর্ধমান জেলার উপভাষা কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 23 নম্বর, বর্ধমান জেলার উপভাষা কোনটা হবে বলো? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাঢ়ী। রাঢ়ী উপভাষা বর্ধমান জেলার একটা উপভাষা। এস্কিমোদের ভাষার প্রধান বৈশিষ্ট্য কী হবে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তাহলে এস্কিমোদের ভাষার প্রধান বৈশিষ্ট্য কী হবে? না, এই ভাষায় বাক্য বহির্ভূত শব্দের আলাদা আলাদা কোনো অস্তিত্ব নেই। এই ভাষায় বাক্য বহির্ভূত শব্দের আলাদা অস্তিত্ব নেই। এটা হচ্ছে এস্কিমোদের ভাষার প্রধান বৈশিষ্ট্য, মনে রাখবে। 25 নম্বর প্রশ্ন দেখো, শতম ভাষাগুচ্ছের বৈশিষ্ট্য কীরকম হবে? শতম ভাষাগুচ্ছের বৈশিষ্ট্য। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি। এই শতম ভাষাগুচ্ছ আগেই আমরা তোমাদেরকে একটা সেটে আলোচনা করে দিয়েছি, যে কণ্ঠ তালব্য ধ্বনি শীষ ধ্বনিতে রূপান্তরিত হয়, যেটা হচ্ছে শতম ভাষাগুচ্ছ। এটা তোমরা যদি আগের সেটগুলো দেখো তাহলে এই প্রশ্নটা পেরে যেতে। শতম ভাষাগুচ্ছের বৈশিষ্ট্য হবে কণ্ঠ তালব্য ধ্বনিগুলি শীষ ধ্বনিতে পরিণত হয়। এটা হচ্ছে শতম ভাষাগুচ্ছের বৈশিষ্ট্য। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটিকে আমরা দুটি বিভাগে ভাগ করতে পারি, শতম আর কেন্তুম। এই শতমটা হচ্ছে শীষ ধ্বনিতে রূপান্তরিত হয়। কোন ধ্বনি? কণ্ঠ তালব্য ধ্বনি। চলো 26 নম্বর প্রশ্ন, ভাষা বিবর্তনের স্তর কোনটি? 26 নম্বর প্রশ্নের সঠিক যে অ্যান্সার একবার দেখে নাও তাড়াতাড়ি, 4টে অপশনের মধ্যে। 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি? অপশন নাম্বার এ, অর্থাৎ বৈদিক আর্য, প্রাকৃত, অপভ্রংশ এবং অবহট। এই ভাষা বিবর্তনের 4টি স্তর, মনে রাখবে। বৈদিক আর্য, তার থেকে প্রাকৃত, তার থেকে অপভ্রংশ এবং অবহট। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ভাষা বিবর্তনে কোন স্তরের পর বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? খুবই গুরুত্বপূর্ণ, বলো ভাষা বিবর্তনে কোন স্তরের পর বাংলা ভাষার উদ্ভব হয়ে গেল? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার সি, অর্থাৎ মাগধী, অবহট এই স্তরের পর থেকে বাংলা ভাষার কিন্তু উদ্ভব ঘটে। চলো 28 নম্বর প্রশ্ন দেখি, চৈতন্য জীবনী কাব্যগুলি কোন ভাষার নিদর্শন? তো 28 নম্বর প্রশ্ন কী হলো? চৈতন্য জীবনী কাব্যগুলি কি কোন ভাষার নিদর্শন, তাই তো? আর 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ অন্তমধ্য বাংলার নিদর্শন। মনে থাকবে, চৈতন্য জীবনী কাব্যগুলি অন্তমধ্য বাংলার নিদর্শন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্তমধ্য বাংলার নিদর্শন। চলো নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, বাংলার মুখের ভাষা সাহিত্যের ভাষার থেকে পৃথক হয়ে গেল একেবারে প্রাথমিক পর্বে আদি মধ্যযুগে, কোনটা হবে বলো? 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অন্ত মধ্যযুগে বাংলার মুখের ভাষা একেবারে সাহিত্যের ভাষা থেকে পৃথক হয়ে গেল। কী হবে? অন্ত মধ্যযুগে। ওকে, 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অন্ত মধ্যযুগে একেবারে পৃথক হয়ে গেল। 30 নম্বর প্রশ্ন, বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বক্তব্য 1 বলেছে বাংলার মুখের ভাষা ও লিখিত ভাষার রূপ আলাদা। হ্যাঁ, অবশ্যই আলাদা, তাহলে এটা কি মানা যেতে পারে? মুখের ভাষা লিখিত ভাষার রূপটা তো আলাদাই হয়, ঠিক আছে। অপশন নাম্বার 2 নম্বর বলছে খুব কঠোরভাবে এই রূপ মেনে চলা হয়। আচ্ছা দেখে নিই। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার এ, অর্থাৎ হ্যাঁ, বক্তব্য 1 তো ঠিকই,
কিন্তু বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। অনেক অনেক কবিতাতে অনেক তোমাদের প্রবন্ধ উপন্যাস সেখানে কিন্তু সরাসরি মুখের ভাষা ব্যবহার করা হয়, তাহলে খুব কঠোরভাবে একটু মেনে চলা হয় না, কিন্তু বাংলার মুখের ভাষা লিখিত ভাষার একটা রূপটা আলাদা, এটা সবাই জানে। আচ্ছা 31 নম্বর প্রশ্ন, এরকম বুদ্ধি খাটিয়ে তোমরা কিন্তু করবে। 31 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সতী ময়নামতি অন্য কী নামে পরিচিত? সতী ময়নামতি অন্য কী নামে পরিচিত? 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো? 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ লোর চন্দ্রাণী। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লোর চন্দ্রাণী। 32 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ড্যাশ খণ্ডটিকে প্রক্ষিপ্ত মনে করা হয়? শূন্যস্থান পূরণ করতে বলেছে, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণও আসবে। 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ আদি মধ্য যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং রাধা বিরহ খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়। মনে থাকবে, রাধা বিরহ খণ্ড 13টি খণ্ডে বিভক্ত ছিল। শেষ খণ্ড হচ্ছে রাধা বিরহ খণ্ড, প্রথম খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড, শেষের আগেরটাও মনে রাখবে। আচ্ছা 32 নম্বর হলো। 33 নম্বর প্রশ্ন দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য কী? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ দেবী কালিকার মাহাত্ম্য প্রচার করা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচনার মূল উদ্দেশ্য ছিল দেবী কালিকার মাহাত্ম্য প্রচার করা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা কোনটা? সর্বাধিক পদরচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। কান্নপা সর্বাধিক শ্রেষ্ঠ কবি বা পদকর্তা, সহজিয়া বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য কান্নপা, মনে রাখবে কান্নপা তিনি কিন্তু সর্বাধিক পদকর্তা পদরচয়িতা, মনে থাকবে। আচ্ছা 35 নম্বর প্রশ্ন, বাংলা অনুবাদ সাহিত্য রচনার মূল প্রেরণা কী? বাংলার অনুবাদ সাহিত্য রচনার মূল প্রেরণা কী? 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বাংলাদেশে পাঠান সুলতান শাসকরা অনুবাদ রচনায় উৎসাহ দান করে, তার জন্যই বাংলা অনুবাদ সাহিত্য রচনা একটা মূল প্রেরণা ছিল, মোটিভেশন। আচ্ছা নেক্সট 36 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধ থেকে দেখো, বিড়াল রচনাটির শেষে স্বাক্ষর রয়েছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এই কমলাকান্তের সঙ্গে জুড়ে থাকা চক্রবর্তী হলো কি? একটি পদবী, গাঁই, উপাধি নাকি উপনাম বলো? 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, গাঁই। ওকে। 37 নম্বর প্রশ্ন দেখো, আমি তখন ওয়াটারলু যুদ্ধ মাঠে বুদ্ধ রচনায় ব্যস্ত। এই বুদ্ধ রচনা কথাটির অর্থ কী? 37 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো 4টের মধ্যে অপশন। 37 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ যুদ্ধর জন্য সৈন্য বাজানো। 38 নম্বর প্রশ্ন দেখো, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এই প্রবাদটির অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো এটা পারার কথা তোমাদের। কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এই প্রবাদটির অর্থ হলো 38 নম্বর প্রশ্নের অপশন সি, কেউ পরিশ্রম করে কিন্তু তার ফলটা অন্য কেউ ভোগ করে, এটাই হচ্ছে এর অর্থ। ওকে। 39 নম্বর প্রশ্নের সঠিক আনসার 39 নম্বর প্রশ্নটা আবার কী বলেছে দেখে নাও, যে তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, দুধ কার? কমলাকান্ত, মঙ্গলা নাকি বিড়ালে নাকি কারণ নয়? 39 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি, মঙ্গলা। মঙ্গলা হচ্ছে গাভীর নাম, গাভী। আচ্ছা নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ইহার আন্দোলনেও পাপ আছে, এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ধনবৈষম্যের বিরুদ্ধে বিড়ালের কথাবার্তা বলা, এটা কিন্তু ইহার আন্দোলনেও পাপ আছে। এর আন্দোলন করতে গেলেও বিড়াল কিন্তু পাপ হতে পারে, কারণ এটাই বলছে ধনবৈষম্যের বিরুদ্ধে বিড়ালের কথাবার্তা বলা। 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। পাশাপাশি আমাদের যে আরও 4টি সেট রয়েছে, সেই 4টি সেট তোমরা কমপ্লিট করেছো কিনা সেটাও জানাবে। কমপ্লিট করে নিলে তো অবশ্যই কমপ্লিট বলে লিখে দেবে। আর পরবর্তীতে তোমাদের আরও কোনো সাজেশন, আমরা ইংরেজি পাশাপাশি তোমাদের যা যা সাজেশন প্রয়োজন সেটা কিন্তু লিখে রাখবে, আমরা সাজেশন আনার চেষ্টা করব। 5টা সেট পড়ে যাবে, 100টা কোশ্চেন আমরা আলোচনা করেছি সম্পূর্ণ সিলেবাস থেকে, সেটা দেখে যাবে। পাশাপাশি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্রটা দেখে যাবে খুব ভালো করে। আর তারপর তো তোমরা তোমাদের টেক্সট বই খুব খুঁটিয়ে পড়েছো আশা করি, তো পরীক্ষায় অবশ্যই 40-এর মধ্যে 38-39 তোমাদেরকে পেতেই হবে, বা 40-40ও পাওয়া যাবে, অসুবিধা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক, এই শুভকামনা রয়েছে আমাদের চ্যানেল থেকে, আমার তরফ থেকে। তো অবশ্যই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।